জোট ও জামায়াত, কার লাভ কার ক্ষতি? বাংলাদেশে সর্বমোট ধর্মীয় দলের সংখ্যা কয়টি? ৭৩টি, একদম তালিকা করা। এর মধ্যে ৬৫টি দল সরাসরি ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল। হ্যাঁ, সরাসরি। বাকি ৭টি দল আপনার তারা বিএনপি জোটের সাথে বা অন্যান্য দলের সাথে যুক্ত ছিল, তবে ফ্যাসিবাদীর সাথে ইনডিরেক্টলি যুক্ত ছিল। এরা হলো বাংলাদেশ তরিকত ফেডারেশন, ইসলামী ঐক্য জোট, এরা নিবন্ধিত কিন্তু। জাকের পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত মজলিস, হ্যাঁ, এগুলো কিন্তু সবগুলো হইল নিবন্ধিত। এরা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল। এর মধ্যে পলিটিক্যালি কাউন্টেবল দুইটা দল, একটা হলো চরমোনাই আর একটা হলো জামায়াত। চরমোনাই কিন্তু আওয়ামী লীগের জোটে ছিল না। কিন্তু দেখেন, আচ্ছা, জাতীয় পার্টি কি আওয়ামী লীগের জোটে ছিল? জিএম কাদের ছিল না, কিন্তু আওয়ামী লীগের সবচাইতে পকেটের বিরোধী দল ছিল তারা। চরমোনাই ছিল অনেকটা এরকম, কারণ ফ্যাসিবাদের গত 17 বছরে একটা লোকও আহত নিহত হয় নাই চরমোনাই সরকারের ফ্যাসিজম দ্বারা। হ্যাঁ, এটা হলো মানে প্রো ফ্যাসিজমের দলগুলোর একটা বৈশিষ্ট্য। বলেন তো, সিপিবি, বাসদ, জাসদ, এরা একটা লোক আওয়ামী লীগের টোকার সম্মুখীন হয়েছে? ছাত্র ইউনিয়নের মাইক মোল্লার বসে যে চিল্লায়, তাদের একটা লোক মার কোনো হত্যা নির্যাতনের শিকার হয়েছে? হয় নাই। এখন চরমোনাই যে উত্তপ্ত হয়ে বলেছে 11 দলীয় জোট থেকে জামায়াতকে বের করে দেয়া হতে পারে, হ্যাঁ, এ কথা তিনি বলতে পারেন, তবে তাদের মধ্যে যে কথার সৌন্দর্য নাই এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা কোনো সুন্দর কথা হতে পারে না। তার উপরে ওয়েট, ভোট, অ্যাবিলিটি, পলিটিক্যাল অ্যাজাম্পশন, এসব কোনো কিছুতেই চরমোনার চাইতে কি জামায়াত ইসলাম পিছিয়ে? কোনো দিক দিয়ে, সম্মান, সবকিছুতেই কোনো দিক দিয়ে আমি জামায়াত ইসলামকে পিছিয়ে দেখি না। গণতান্ত্রিক চর্চা বলেন, ইসলামিক সুরার চর্চা বলেন, পরামর্শ সবার চর্চা বলেন, সবকিছুতেই কোনো অংশে আপনি চরমোনার সাথে জামায়াত ইসলামকে পিছিয়ে রাখতে পারবেন না। এটা বললাম ন্যূনতম অংশে। এমনিতে তো চরমোনার সাথে জামাত যোজন যোজন দূর এগিয়ে, বহু দূর এগিয়ে। কিন্তু ছোট দল হলেও আপনি এভাবে বলা যায় না। কিন্তু ফয়জুল করিম, না, ছোট জনের নাম ছোট হুজুর, মুফতি ফয়জুল করিম, তিনি কিন্তু বলেছেন জামায়াতকে বের করে দিবেন। জামায়াত হলেও এই দেশের রাজনীতির একটা কোষ্টি পাথর ভাই। জামায়াত দিয়ে আপনি মানুষ চিনতে পারবেন, পরিষ্কারভাবে আপনি মানুষের পালস ধরতে পারবেন। জামায়াত নিয়ে একটা লোক কি দৃষ্টিভঙ্গি পোষণ করে সব বের হয়ে যাবে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির কোষ্টি পাথর হয়ে উঠবে জামায়াত। জামায়াতের নেতৃত্বের গঠন, তাদের চর্চা, এগুলো খুবই ভালো, কিন্তু একটা বেশিরভাগ ক্ষেত্রেই যখন গোলাম আজম, প্রফেসর গোলাম আজম এবং নিজামী হুজুর ব্যতীত যারাই নেতৃত্বে গেছে, তারাই ব্যক্তিগত চিন্তা আগে করে সিদ্ধান্ত নেওয়ার আগে, তখনই সিদ্ধান্ত হসপস হয়ে যায়। মানে ব্যক্তিগত সম্পর্কের উপরে তাকে যখন কেউ কোনো কথা বলে, সে এটা মনে করে না এটা জামাতকে বলছে, হ্যাঁ, তখন গিয়ে সঠিক সিদ্ধান্ত আসবে। কেউ যখন কিছু বলে তখন সে মনে করে আমাকে বলছে, আচ্ছা আমি তার এটা রক্ষা করলাম। যেমন ধরেন খুনি হাসিনা তারেক রহমানকে ফোন করলো যে তোমার সাথে তো আমার সম্পর্ক খারাপ না, আমি তো আর নিজে তোমাকে হাতে গিয়ে পিটাই নাই, তুমি আমাকে দেশে আসতে দাও। তারেক রহমান ব্যক্তিগতভাবে বললো যে ঠিকই তো,
আসতে দেই তাকে। কিন্তু তখনই এসে সে ডিজাস্টার শুরু করলো দেশে, হত্যা, লুটপাট, খুন। তাহলে ক্ষতিটা হইলো কার? এই যে তারেক রহমান যে সুবিধাটা দিছে, তারেক রহমান যদি মনে করত যে এটা বিএনপি, এই সুবিধা বিএনপি দিচ্ছে, ব্যক্তিগতভাবে তারেক রহমান দিলে কি হইল? ক্ষতিগ্রস্ত হইবে বিএনপির নেতা কর্মীরা, তারেক রহমান, সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই ক্ষতি, ভুল সিদ্ধান্তের জন্য তারেক রহমান দায়ী থাকলো। কিন্তু তারেক রহমান যদি ভাবে না, আবার আমার দেশের হাজার হাজার নেতাকর্মী আমার আহত নিহত হবে, আবারও মাদ্রাসার উপর অত্যাচার হবে, তো ব্যক্তিগতভাবে ভাবলে আপনার ভুল হয়ে যায়। জামায়াতের আমিরেরাও বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কেউ কিছু বললে আগে ব্যক্তিগতভাবে ভাবে, সাংগঠনিকভাবে ভাবে না। যেমন রয়টার্স, এটা কিন্তু ভুয়া রয়টার্স, ওই রয়টার্স না, যাই হোক, রয়টার ভারতীয় রয়টার্স আর কি। রয়টার্সের সাথে সাক্ষাৎকারে শফিকুর রহমান একটা সত্য কথা বলছে, নিজের থেকে বলছে, এরপরে মানুষ তাকে ধরছে, অথচ সে নাও বলতে পারত। তবে আরেকটা সমালোচনাও আছে, আপনি এখন কেন বলেন? আগে বলে দিতেন, ফেসবুকে স্ট্যাটাসে বলে দিতেন। আপনি তাদের কার কাছে ভদ্র হইতে গেছেন? এটাকে চাপাই রাখে কার সাথে ভদ্রতা দেখাইতে গেছেন? আপনি এটা আগে বলে দিলে সমস্যা কি ছিল? যাই হোক, এখন বলে যে অন্যায় করছে তা না, ইভেন কি এটা গোপন রাখলেও যে অন্যায় হইতো তা কিন্তু না, আমি সেটা বলছি না। এটা কূটনীতিতে এটা হইতেই পারে, কিন্তু আমার কথা হয়েছে আপনি বলেন নাই, এখন আবার বললেন কেন? তখনই আপনি স্ট্যাটাস দিয়ে বলে দিতে পারতেন ফেসবুকে, যা আমি বলছি যা হবে সরাসরি হবে, মানুষ জানবে। এই যে ব্যক্তিগতভাবে ভাবছে কি, যে একটা লোক বলছে আমাকে গোপন রাখতে, তার কথাটা রাখি, কেলামি দেখাইতে গেছে আর কি। কিছু মানুষ আছে অতিরিক্ত মহত্ব দেখায়, ঠিক আছে, মানে কেলামি করে, তো এইটা মানুষ পছন্দ করবে না। আপনি জামাত হন আর আপনি বিএনপি হন, এদেশের মানুষ ভারতের কাবিলতি বুঝে ফেলেছে। এখন আপনি যদি এর চাইতে বেশি চালাকি করতে চান, আপনি যা তারেক রহমান হন আর শফিকুর রহমান হন, মানুষ বিরক্ত হয়ে যাবে আপনাদের উপরে, ঠিক আছে? বেশি কাবিলতি করলে বিরক্ত লাগবে, স্বাভাবিক, আমারও তো বিরক্ত লাগবে, আপনার বিরক্ত লাগবে না? সবার বিরক্ত লাগবে। আপনার প্রতি কোটি কোটি নেতা কর্মীর সমর্থকের আনুগত্য আছে বলে আপনি মানে রাজা বাদশা ভাবা ঠিক হবে না। আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন আমির, হ্যাঁ, আপনার সেভাবেই জনগণকে, কেউ কিছু বললে আগে ভাবতে হবে আমার জনগণ কি হবে, আমার সংগঠন কি হবে। শুধু হাসপাতাল ভাবলে তো হইব না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন কথা হলো যেটা আসল কথা, আমি আসলে একটু খুব রাগ আসছিল, তো এই জোটে কার লাভ কার লস? প্রকৃতপক্ষে জামায়াতকে নিয়ে ওই যে কোষ্টি পাথর এই দেশের, হ্যাঁ, জামায়াতকে নিয়ে মন্তব্য করার কারণে মির্জা ফখরুলকে মানুষ চিনে ফেলেছে, আমির খসরুদেরকে মানুষ চিনে ফেলেছে, সালাউদ্দিন আহমেদদেরকে মানুষ চিনে ফেলেছে। আর এদেশের মানুষটা এমনিতে একটু বর্ণবাদী। আপনি দেখবেন একটা ফকিরকে একটা রিক্সাওয়ালা ঘৃণা করে কিভাবে জানেন? বেটা ভিক্ষা করস আবার আমার সাথে কথা বলস। রিক্সাওয়ালাকে ভ্যানওয়ালা ঘৃণা করে কিভাবে? বেটা রিক্সা চালাস, আমার লগে তোর কি? এভাবে ঘৃণা করে। আবার ভ্যানওয়ালাকে ফিকা বলা ঘৃণা করে, সিএনজি ওয়ালা ঘৃণা করে, সিএনজি ওয়ালাকে বাস ড্রাইভার ঘৃণা করে, বাস ড্রাইভারকে আবার বাসের মালিক ঘৃণা করে। বিভাজিত ঘৃণার দেশ। দেখবেন আপনি এই আহলে হাদিসকে মুফতি ইজহার দালাল বলে, হ্যাঁ, জঙ্গি বলে। আবার মুফতি ইজহারকে চরমনায় জঙ্গি বলে। জামায়াত ও মুফতি ইজহারকে জঙ্গি হিসাবে ট্রিট করে। জামায়াতকে আবার বিএনপি জঙ্গি হিসাবে ট্রিট করে। বিএনপিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা জঙ্গি নেত্রী হিসাবে বা জঙ্গি দল হিসাবে ট্রিট করে।
হ্যাঁ